শেখ হাসিনা যখন যাবেন তার ব্যবস্থা করতে গেছেন, কোথায় থাকবেন তার ব্যবস্থা দেখতে গেছেন। ভারত থেকে রয়ের চিফ সহ যারা এসেছেন তারা আসলে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশে বাড়ি ঠিক করে গেছেন, এবং যার কারণে দীনেশ ত্রিবেদী আবার সাথে সাথে রাতেই ভারত গিয়েছেন, নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন। বিষয়টাকে কি মনে করেন? সেই শেখ হাসিনা যেহেতু ভারতের আশ্রিত, ফলে ভারত সরকার চাইবে তাদের গোয়েন্দারা তার যিনি যখন ফিরতে চাইছেনই তখন তার নিরাপত্তা যাতে বাংলাদেশে থাকে। আর তা সব থেকে বড় কথা, তিনি বলার পরে তো তথ্য উপদেষ্টা বলছেন যে সর্বোচ্চ নিরাপত্তা তাকে দেওয়া হবে। নিশ্চয়ই এই বার্তাটা হয়তো কমিউনিকেট করা হয়েছে, বলা হয়েছে বাংলাদেশ সরকারকে। আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়নের কি মত আছে, কি মনে হয়? ইউরোপিয়ান ইউনিয়নের কথা এখনো জানি না। আমেরিকা সরাসরি তো, আমেরিকা তো সব দেখতে পাচ্ছে, সবই তো শুনছে, সবই দেখছেন। তারা প্রকাশ্যে এখনো পর্যন্ত কোনো নেতিবাচক মন্তব্য তো করেনি। আমার মনে হয় আমেরিকাও পূর্বের মত থেকে অনেকটা বদলাচ্ছে, কারণ শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যিনি জঙ্গিবাদকে দমন করতে পেরেছিলেন, যেটা অন্যরা পারছে না। হঠাৎ রয়ের প্রধান পরাগ জৈন ঘুরে গেছেন বাংলাদেশ থেকে। এই যে আপনাদের রয়ের প্রধান হঠাৎ করে 19 আরো 3 জন, মোট 4 জন এসেছিলেন কেন বাংলাদেশে? নেপথ্যে কি? যখন গোয়েন্দা সংস্থা কোন সফর করছেন যখন, তখন তার সর্বোচ্চ পর্যায়ে, এবং ঘটনা যে রয়ের প্রধান পরাগ জৈন অনেক, আমি সাম্প্রতিক সময় কোন র চিফের সফর দেখিনি, মানে অন্তত দু বছরের মধ্যে তো মনেই পড়ে না, তারও আগে মনে পড়ে না। ফলে এটা নিঃসন্দেহে একটা খুবই কৌতূহল সৃষ্টি করা স্বাভাবিক, কৌতূহল সৃষ্টি করেছে। এবং তিনি, তাকে যখন যেতে হয়, যখন থেকে বাংলাদেশ থেকে যখন কেউ এখানে আসেন তখন কারুর না কারুর আমন্ত্রণে আসেন, আর ভারত থেকে যদি কেউ যান তাহলে কারুর আমন্ত্রণেই যান। সে আমন্ত্রণটা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়ে থাকে। সেই আমন্ত্রণটা ডিজিএফআই এর পক্ষ থেকে ছিল, এবং যদিও তারা বলেছেন এটা রুটিন বৈঠক, কোনো কিছু না। কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় নানা রকম খবর বেরিয়েছে, তারা অনেক কিছু জানতে চেয়েছেন। অনেক পুরনো অফিসার তারা এখানে ভারতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কি ভারত সরকার সিদ্ধান্ত নিচ্ছে সেগুলোর কিন্তু কোনো কনফার্মেশন নেই। কিন্তু যেটা আমি যতদূর জানি যে তিনি তো প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন পরাগ জৈন, এবং বাকি 3 জন যে ছিলেন তারা রয়েরই অফিসার, এর মধ্যে একজন বাঙালি, খুবই পরিচিত নাম শৈবাল বলে। আর বাকি 2জন তারা কিন্তু সকলে, এরা কিন্তু আবার প্রধানমন্ত্রীর নিরাপত্তাও দেখেন, মানে ভারতের প্রধানমন্ত্রীরও নিরাপত্তা দেখেন, এসপিজি বলা হয়, স্পেশাল প্রোটেকশন গ্রুপ। দাদা, আপনাকে মনে হয় যে যারা এসেছিলেন তাদের সাথে আসলে শেখ হাসিনা বিষয়ক কথা হয়েছে, বা উনি ফিরে আসার ব্যাপারে কোনো কথা হয়েছিল? আপনার কি মনে হয় যে কথা হয়েছে বলে মনে হয়? সেটা আপাতত আমি কোনো মানে ভিত্তি কিছু নেই। আমি এভাবে, কেউ তো ধরুন এগুলো এত উচ্চ পর্যায়ের গোয়েন্দা দল, তারা তো এরকম প্রেসের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না, তাই না? বা যাদের সঙ্গে ওখানে কথা বলেছেন তারাও কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন না। সেখানে প্রতিরক্ষা উপদেষ্টা কিংবা ডিজিএফআই তারাও তো কিছু বলছেন না, তাই না? এই খবরগুলো খুবই, এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ। এখন সবটাই বাকিরা যেটা বলছেন যে এরকম সম্ভাবনা, শেখ হাসিনা যেহেতু ঘোষণার সঙ্গে সবটা সম্পৃক্ত, একটা অনুমান করছেন, জল্পনা করছেন। জল্পনা থাকতে হয়, আমি বলছি না যে অস্বীকার করছি যে আদৌ হয়, এরকম কোনো কথা আমি বলতে চাই না। হতেই পারে, হওয়াটা অস্বাভাবিক কিছু না। স্বাভাবিক যখন শেখ হাসিনা ফিরবেন বলে বলেছেন, সেই বিষয়টা ভারতের গোয়েন্দা, তাদের একটা দায়িত্ব আছে, তারা যেখানে তাকে নিরাপত্তা দেন, ফলে তাদেরও তো নিশ্চয়ই একটা দায়িত্ব আছেন। স্বাভাবিক, সেটা হতেই পারে। তারা যখন যাচ্ছেন তখন নিশ্চয়ই প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত একটা বিষয়ে আলোচনায় থাকতেই পারে। সম্ভাব্য তারেক রহমানের সফর হলে কিভাবে তার নিরাপত্তা দেবেন সে বিষয়ে নিশ্চিত করতে চান। কিন্তু তার সঙ্গে আমি যেটা আরো একটা শুনেছি, যে সেটা হয়তো আরো একটু পরে বিস্তারিত পরে জানানো যাবে, সেটা হচ্ছে বাংলাদেশে সম্প্রতি বেশ কিছু জঙ্গি গোষ্ঠীর সন্ধান পেয়েছে ভারতীয় গোয়েন্দারা, এবং সেই সন্ধানটা মানে খুবই একটা ক্রেডিবল জায়গা থেকে এসছে। সেটা আমি বিশদ এখন বলছি না, পরে বলবো। সেই কারণে সেই বিষয়টা সম্পর্কে বাংলাদেশ সরকারকে, রয়ের চিফ যখন যান তখন কিন্তু একটা কোনো সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে যান, যে ইনফরমেশনটা টেলিফোনের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। সেই ইনফরমেশনটা গিয়ে সামনাসামনি বুঝিয়ে বলার একটা ব্যাপার থাকে। ফলে সেই ধরনের কোনো সেন্সিটিভ একটি স্পর্শকাতর বিষয় তারা
শেয়ার করেছেন বাংলাদেশ সরকারের সাথে। যে বিষয়টা বাংলাদেশের পক্ষে তো উদ্বেগজনক বটেই, একসঙ্গে ভারতের পক্ষেও উদ্বেগজনক। সেই কারণে প্রতিবেশী দেশ হিসেবে একটা নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা, এই ব্যাপারে একটা আলাপ আলোচনা হয়েছে। এবার দেখতে হবে যে ভবিষ্যতে বাংলাদেশ থেকে কোনো ডিজিএফআই দল ভারতে আসছেন কি আসছেন না, তাহলে হয়তো বোঝা যাবে তারা আরো কোনো তথ্য নিয়ে হয়তো আসতে পারে। বিস্ফোরণ, এবং এটা হচ্ছে যে গতকাল রাতে ঢাকায় সাভারের কাছে এক জায়গায় বিল্ডিং ঘেরাও করে প্রচুর বের করে গোলা বারুদ, এবং আজকে সকালে সাভারে আপনার যে প্রেসার কুকারের ভেতরে এবং এটা সেকেন্ড টাইম প্রেসার কুকারে সেটার বিস্ফোরণ এই অবস্থা, এবং পত্রিকা বলছে যে আশপাশের এরিয়া কেঁপে উঠেছিল। সে বিস্ফোরণ দেখলেই বোঝা যায় কি রকম। এছাড়া বরিশালে আজকে কোর্টের সামনে বোমা বিস্ফোরণ হলো। দুদিন আগে আপনার রয়ের চিফ সহ আরো 3 জন মেহমান ওনারা ঘুরে গেলেন। এরপর থেকে এইভাবে একের পর এক বোমা পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হচ্ছে। এইসব বিষয়ে কি কোনো সিক্রেট ইনফরমেশন দেওয়ার জন্য ওনারা এসেছিলেন? একদমই সঠিক কথাই, আমি সেটাই বলতে চাইছি যে স্পর্শকাতর কিছু ইনফরমেশন ছিল, যে ইনফরমেশনটা দেওয়া অত্যন্ত জরুরি, এবং যেটার কারণে কেবলমাত্র বাংলাদেশ নয়, এরা যদি এখানে এই ধরনের বিস্ফোরক পদার্থ নিয়ে তারা এখানে মজুদ করে থাকে, তাহলে ভবিষ্যতে যারা ভারতের দিকেও আসতে পারে বা সেখানেও আক্রমণ, সেখানেও একই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে। যেটা এখন বাংলাদেশে যেটা ঘটেছে সেই ব্যাপারটা খুব চিন্তার বিষয় হয়ে গিয়েছে, যে বাংলাদেশ ক্রমশই কিন্তু একটা জঙ্গিবাদীদের নিরাপদ আস্তানা হয়ে উঠছে আর কি। সেটা একটা চিন্তার বিষয় আছে। সেই ঘটনাটা নিঃসন্দেহে আমার মনে হয় যে, এবং রয়ের প্রধান রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, যারা বিশ্বের গোয়েন্দা বিভাগ, তারা দেখেন, পর্যালোচনা করেন, বিশ্লেষণ করেন, তাদের কাছে এমন কিছু সেন্সিটিভ তথ্য ছিল যে যে তথ্যটার কারণে তাদের যেতে হয়েছে গিয়ে, এবং তারা কিন্তু খুব বেশিক্ষণ থাকেননি, একদিনের কার্যর আগের দিন রাতে পৌঁছেছেন, কিন্তু সেই দিনে আবার সন্ধ্যেবেলায় তারা কিন্তু আবার সদলবলেই ফিরে এসছেন ঢাকাতে, এই দিল্লিতে। ফলে যে ইনফরমেশনটা পাওয়ার পরে এটা আপনি তুমি যেটা যোগসূত্র খুঁজছো, যে তারপরে একটা সাভারে বিস্ফোরণ, আবার একটা বরিশালে বিস্ফোরণ, হয়তো আরো বিস্ফোরণের লাগাতার এরকম খবর পাওয়া যেতে পারে। নিঃসন্দেহে এটা একটা উদ্বেগজনক, এবং এটা আমি তো বলছি যে বাংলাদেশে এই মুহূর্তে বেশ জঙ্গিদের একটা আস্তানা বা ঘাঁটি হয়ে উঠছে, যেটা উঠেছে অলরেডি, ওঠেনি উঠছে না, উঠে গেছে। ফলে সেই বিষয়টা বেশ চিন্তার বিষয় হয়ে গেছে। এবং গতকালকে আপনার সাভার থেকে যে পরিমাণ ওরা বলছে যে ম্যাটেরিয়ালস ধরা হয়েছে বড় বড় ড্রামে, এটা অনেক দাহ্য পদার্থ ছিল, এটা ভাড়া বাসা থেকে সারাদিন পুলিশ ঘেরাও করে রাতের বেলা 11টার পরে এরিয়া ফাঁকা করে এগুলো ধরেছে। আমাদের কাছে যে নিউজ আছে সেখানে 13 জন ধরা হয়েছে, কিন্তু পুলিশ স্বীকার করেনি কাদেরকে ধরা হয়েছে কিনা। পুলিশ বলছে যে কাউকেই ধরা হয়নি, ওগুলা খবর পেয়ে গিয়েছে, সেটা এখন উপরওয়ালাই জানে আসলে কি চলছে। তো এই খবরগুলো তো, আর একটা জিনিস দাদা, এর আগে সার্জিওর যখন বাংলাদেশে আসলো এইটা নিয়েও বিশাল সবার মাথা ব্যথা। সার্জিওর আবার ভারতে গিয়ে কি করছে সেটাও মাথা ব্যথা। রয়্যাল প্রেসিডেন্ট এখানে এসেছে, বাংলাদেশে এসেছে, এর আগেও তো এসেছে মনে হয় এরকম হাই লেভেল অনেক, তখন তো এত বেশি কথা হয় না, নিউজ হয় না, হঠাৎ এখন কেন সবকিছু মিলে এত নিউজ আপনার কাছে? সেটা তো না, হওয়ার তো একটা কারণ আছেই নিশ্চয়ই, তাদের প্রত্যেকের কাছেই এটা। এবং সার্জেই গোর ভারতে ঢাকা থেকে ফিরে আসার পর তিনি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে 2বার বৈঠক করেছেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। অজিত ডোভাল তো সার্বিকভাবে তিনিও নিরাপত্তা বিষয়টাই তো দেখেন, এবং জাতীয় নিরাপত্তা তিনি উপদেষ্টা। ফলে নিঃসন্দেহে এই সবগুলোকে একসঙ্গে যদি একটা একসূত্রে গাঁথা যায়, তাহলে মনেই হয় যে একটা সত্যি সত্যি বেশ কিছু একটা বড় ধরনের জঙ্গি নেটওয়ার্ক হয়তো ধরা পড়েছে, যেটার কথা সেই ব্যাপারে সকলকে ওয়াকিবহাল করা। এবং বাংলাদেশের সরকার বা পুলিশ এটা স্বীকার করুক বা না করুক, বাংলাদেশে কিন্তু সবসময় জঙ্গিবাদের কোনো অ্যালার্ট, কোনো সতর্ক বার্তা দিলে তারা বলতেন আমাদের এখানে নেই। এক সময় যেমন বলা হতো শেখ হাসিনার সময় যে আইসিস ওখানে একটা ঘাঁটি ঘাটছে, কিন্তু সেটা অস্বীকার করতো। তারপরে তো হোলি আর্টিজান বলে,
এবং এখন এই ধরনের এই যে ধরা পড়ছে বা ঘটনা হচ্ছে, এগুলো সবকিছুই একটাই ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি খুব একটা ভালো নয়, পরিস্থিতি ভালো নয়। বিশেষত আমারও যেটা মনে হয়, বাংলাদেশে যারা উগ্রপন্থী যারা রয়েছে, তারা এই সময় একটা মাথা চাড়া দিয়েছে। হয়তো এটা আরো বেড়ে গেছে শেখ হাসিনার ওই ডিসেম্বরে ফিরে যাওয়ার ঘোষণার কারণে, হয়তো আরো তারা সংঘবদ্ধ হচ্ছে, আরো কিভাবে কিছুটা হতে পারে যে ভয় দেখানোর একটা কারণ হতে পারে। না, এটা খুবই মানে এটা সত্যিই চমকপ্রদ। আমি শুনেছি ওনার লাইভ প্রেস কনফারেন্সটা আমি শুনেছি, এবং তিনি প্রশ্নটা প্রথমে হয়েছিল সাকিবকে নিয়ে, যে সাকিব বলছে তিনি নিরাপত্তা পেলে তিনি ফিরবেন, সেখানে বিচারের সম্মুখীন হবেন। তখন তিনি প্রথমে তো সাকিবের অনেক সমালোচনা করেছেন, তিনি ফ্যাসিস্টের সঙ্গে এসেছেন, ফলে তার কথা গুরুত্ব দেওয়া উচিত না ইত্যাদি। তবে শেষে বলেছেন যে না, সে যদি আসে তাকে নিরাপত্তা দেওয়া যায়। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন শেখ হাসিনাও যদি আসে তাহলে তাকেও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এটা নিশ্চয়ই কিন্তু বাংলাদেশের এই ধরনের ঘোষণা, এটা একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা বলছেন, এবং জানি ভারতে শেষ পর্যন্ত আসেননি, কারণ তার ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তিনি ফিরে গিয়েছিলেন। তার মুখ থেকে এই কথাটা বেরোনো নিঃসন্দেহে। আমি ভারতের একটা দুটো সংবাদ মাধ্যমে দেখেছি, সংবাদটি ছাপা হয়েছে, যে জাহিদুর রহমান বলছেন যে শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের পূর্বের ঘোষিত এলেই ফাঁসি দিয়ে দেবো, এলেই ফাঁসির কাঠে চড়িয়ে দেবো, তার থেকে একটু ভিন্ন। তার মানে কি নিশ্চয়ই তাদের একটা ভাবনা চিন্তা চলছে যে যারা জানেন যে শেখ হাসিনা যখন ঘোষণা করেছেন তিনি যাবেনই যখন, তখন যদি কোনো একটা অঘটন ঘটে, সেই অঘটনটার দায় কিন্তু তারেক রহমান সরকারের উপর পড়বে, এবং সেটা আন্তর্জাতিক ভাবে পড়বে। আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের কিন্তু ভাবমূর্তি নষ্ট হবে। ফলে সেই কারণেই তারা বলছেন যে সর্বোচ্চ নিরাপত্তা দেবেন। এটা নিঃসন্দেহে একটা নতুন ঘোষণা, এবং স্বাভাবিকভাবে এরপরে তো জানতে হবে এ ব্যাপারে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বা শেখ হাসিনা কি ভাবছেন, সেটা জানা দরকার। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন দাদা, বিগত একটা সপ্তাহ মানে 5ই আগস্ট শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পর থেকে এখন পর্যন্ত এই যে মৌলবাদী গোষ্ঠী যেটা আছে, যেটা সবসময় ঢাকা না দিল্লি বাইতুল মোকাররম গরম করে ফেলতো, ঢাকা শহর গরম করতো, টোটাল নিশ্চুপ। এই নিশ্চুপ যে আছে, এটা কি কোনো ঝড়ের পূর্বাভাস না অন্য কিছু? কি মনে হয় আপনার কাছে? একই প্রশ্ন আমাকে আরেকজনও করেছিলেন যে এটা কি তাদের নীরবতাটা, না আমি বলছি তাদেরকে তো মানে এই নীরব থাকা মানে গোটা ব্যাপারটাকে তারা মেনে নিচ্ছেন, এটা আমি মানতে রাজি নই। তারা হয়তো নিশ্চিত ভাবে গোপনে কোনো পরিকল্পনা করছেন যাতে শেখ হাসিনার প্রত্যাবর্তন, আমি উত্তরপন্থ বলছি না, প্রত্যাবর্তন, যেটা ভুল করে খলিলুর রহমান বলেও ফেলেছিলেন সাংবাদিক বৈঠকে, শেখ হাসিনার প্রত্যাবর্তন, পরে কারেক্ট করে বললেন না না প্রত্যর্পণ। তো সেই প্রত্যাবর্তনটা নিঃসন্দেহে সেইটা কিভাবে বানচাল করা যায় তার জন্য এই গোষ্ঠীরা স্বাভাবিক তারা চেষ্টা করবেই, এবং তার জন্য তারা নীরব হয়ে গেছেন, মানে সবটাই তারা মানে হার মেনে ময়দান ছেড়ে চলে গেছেন, এটা আমি ভাবতে রাজি নই। এটা মনে হয় তারা তরে তরে যে প্রস্তুতিটা করছেন তার কিছু নিদর্শন যেগুলো তুমি দেখালে ছবিতে, বিস্ফোরণ, বরিশালে বিস্ফোরণ এবং বড় আকারের বিস্ফোরণ, যে আশেপাশের বাড়িও কেঁপে গেছে, তার যে বিস্ফোরক পদার্থটা খুবই শক্তিশালী বিস্ফোরক পদার্থ। এটা যদি আমাদের কোনো মেট্রো স্টেশনের ভেতরে হতো, রেল স্টেশনের ভেতরে হতো, কোনো স্কুল কলেজ হতো, তাহলে কি অবস্থাটা হতো? আরে বাপরে বাপ, তারা তো একদম সম্পূর্ণ উড়ে যেত, সম্পূর্ণ উড়ে যেত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হয়তো একটা বাড়ির মধ্যে ঘটেছে, বাড়ির বাইরে একটি মাঠে ঘটেছে, না প্রাঙ্গণে। হ্যাঁ, এটা মাঠে নিয়ে এসে তারপরে করেছে। এবং সেখানে কি ছিল আমি বলি, এই প্রেসার কুকারটার উপরে নিচে বস্তাতে কোরআন শরীফ দিয়ে ঢাকা ছিল, সব কোরআন শরীফ, মানে কেউ যাতে সন্দেহ না করে, কেউ খুললে মনে করে কোরআন শরীফ। পরে কোরআন শরীফ গুলো উঠানোর পরে যে এই জিনিস পেল, তখনই তাড়াতাড়ি। বিস্ফোরণটা হলো কি করে? ওটা বোম ডিসপোজাল টিম যে ওই বিস্ফোরণটা ঘটাল, তারা করিয়েছে। বিস্ফোরক বোমা রয়েছে, সুতরাং ওটাকে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে, ডিসপোজাল টিম করেছে। যদি এটা সাধারণ মানুষ, ধরেন এই যে রাস্তাঘাটে দেখলে বাচ্চা কেউ চেনে না, সে যদি নিয়ে একটা ফেলতো, অবস্থাটা কোথায় যেয়ে দাঁড়াতো? বড় ধরনের দুর্ঘটনা থেকে আমি বলবো বাংলাদেশ বেঁচেছে। মানে এই বোমাটা যদি বাড়ির মধ্যেও ফাটতো তাহলে সেই বাড়ি কিন্তু নিশ্চিহ্ন হতোই। যেহেতু আশেপাশের সমস্ত এলাকা কেঁপে উঠেছে,
তার মানে তো একটা ভয়ঙ্কর বিস্ফোরক পদার্থ ছিল। এটা নিশ্চয়ই এবার তারা বলবেন যে কি ধরনের ছিল, কি আরডিএক্স ছিল নাকি অন্য কিছু ছিল, সেটা তারা বলবেন। বাংলাদেশে তো প্রায় সেই আরডিএক্স ফারডিএক্স তো ধরা পড়ে।